আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা। সো আজকে আমাদের দশম ক্লাস। তার মানে অলরেডি আমরা 9টা গ্রুপ পড়ে ফেলেছি, যেখানে 270টার মতো ওয়ার্ড আশা করা যায় তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এবং তোমরা হয়তো বা রিয়েল লাইফের কোন কনটেক্সটে ইউজ হয় সেটাও হয়তো বা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পেরেছো, যেহেতু অলরেডি একটা পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো। সো তাহলে আজকে আমরা দশম গ্রুপ পড়বো গ্রেগ ম্যাটের, যেখানে অলমোস্ট সিমিলারলি 30টা ওয়ার্ড কভার করার চেষ্টা করা হবে। এবং আশা করছি আজকে ক্লাসটা অনেকটা আকর্ষণীয় হবে। সো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ওকে। সো আজকে আমাদের গ্রুপ যেটা আছে, গ্রুপ নাম্বার 30, এর প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাকুমেন। অ্যাকুমেনের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, আমাদের ওয়ার্ডটা যদি একটু নেমোনিক্সে আমরা ভাঙি, অ্যাকুমেন। সো অ্যাকুমেন নামে একটা ওয়ার্ড আছে, তোমরা কি এটার সাথে পরিচিত? একটা মুভি আছে অ্যাকুমেন নামে, আমি যদি সে তোমাদের একটু দেখাই। জাস্ট এ মিনিট। অ্যাকুয়াম্যান নামে একটা মুভি আছে। তোমরা কি এই মুভিটার সাথে পরিচিত? কেউ কি আছো, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? ওকে, তাহলে কারো কোনো আইডিয়া নেই, ঠিক আছে। সো একুর সাথে আমরা মিলাতে পারি হচ্ছিল আইকিউ। আইকিউ মানে ভাইয়া, কি? জি জি। স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। ছোট দেখা যাচ্ছে? সই। আপনাকে দেখা যাচ্ছে বড় স্ক্রিনে। ওকে, এখনো দেখা যাচ্ছে না? এখন যাচ্ছে না। বাকিদের কি অবস্থা, সবাই কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে তো। আচ্ছা, তুমি হয়তো ওই যে পেজটা সামনের দিকে আছে, তুমি এটাকে, আচ্ছা, কে যেন একজন মোবারক, উনি বোর্ডে দাগাচ্ছেন, এটা দয়া করে একটু দেখাবেন না? ঠিক আছে। সো তুমি যে দেখতে পাচ্ছ না, তুমি জাস্ট ওটা সোয়াইপ করো, দেখবে একপাশে আমার ডিসপ্লে চলে আসবে। সো ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এখন দেখো আমাদের অ্যাকুমেন। আচ্ছা, অ্যাকুমেনকে যদি আমরা ভাঙি, অ্যাকুকে রিলেট করতে পারি আইকিউর সাথে। আইকিউ মানে কি? যার আইকিউ যত ভালো সে তত বিচক্ষণ, সে তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সে তত ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। সো অ্যাকুমেন শব্দ অর্থ হচ্ছিল তীক্ষ্ণ বিচার বুদ্ধিওয়ালা কেউ। সো কাউকে যদি বলে অ্যাকুমেন, তার মানে হচ্ছে তার, সে অনেক তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন লোক, হ্যাঁ। সো এখানে হচ্ছে অ্যাকুমেন অর্থ হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ আহ বিচার বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ। So, আমরা যদি আবার একটু রিলেট করি, অ্যাকুমেন অ্যাকুকে রিলেট করতে পারে আইকিউর সাথে। যার আইকিউ যত ভালো সে কি তত ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, তত দ্রুত ডিসিশন নিতে পারে, তত জটিল আহ, অবস্থাগুলোকে হ্যান্ডেল করতে পারে। সো তার মানে কি, সে অবশ্যই তীক্ষ্ণ বিচার বুদ্ধি হলো সম্পন্ন হবে। তো অ্যাকুমেন অর্থ হচ্ছে আমাদের তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যান্টিথিসিস। আচ্ছা, অ্যান্টিথিসিসটা যদি একটু আমরা আসি। ওকে, আমরা ভাঙি অ্যান্টিথিসিস। সো এখানে পাবো অ্যান্টি থিসিস, THESIS। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমরা জানি থিসিস কি। ফাইনালের যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করলে সেটা থিসিস দাঁড় করানো হয়, যে যুক্তি দেওয়া হয়। সো থিসিস মানে হচ্ছিল আমি একটা জিনিস প্রস্তাবিত করতেছি, হ্যাঁ। সো আমরা কি বলতে পারি, থিসিস মানে সে প্রস্তাবিত বস্তু। প্রস্তা তুমি কি করবা, ফাইনালের যে কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করবে এবং একটা শেষে একটা রেজাল্ট দিবা বা একটা জিনিস প্রস্তাব করবে, হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি থিসিস মানে হচ্ছে প্রস্তাবিত বস্তু। সে আমরা এক্সাম্পল হিসেবে বললাম। এবং আমরা বলি না, অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন অধিদপ্তর বা দুর্নীতি দমন কমিশন। অ্যান্টি দ্বারা বোঝা হচ্ছে সরাসরি বিপরীত, বুঝা গেছে? বল না হচ্ছে ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে কি ভারতীয়, অ্যান্টি ইন্ডিয়ান মানে কি ভারতীয় বিরোধী সামথিং। সো ধরো বললো যে আমেরিকান, অ্যান্টি আমেরিকান, তার মানে কি আমেরিকা বিদ্বেষী যারা। সো অ্যান্টি মানে হচ্ছে আমাদের সরাসরি বিপরীত জিনিসটাকে নির্দেশ করা হয়। সো থিসিস মানে তুমি একটা জিনিস প্রস্তাব করেছো, অ্যান্টিথিসিস মানে কি এই বস্তুর সম্পূর্ণ বিপরীত, হ্যাঁ। সো এখানে আমরা অ্যান্টিথিসিস অর্থ হচ্ছে সরাসরি বিপরীত বস্তু, সরাসরি বিপরীত বস্তু।
ওকে। সো আমাদের থার্ড ওয়ার্ড হচ্ছে অ্যাসক্রাইব। সো এখানে একটু জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ, অ্যাসক্রাইব। আচ্ছা, এখানে আমরা তিনটা ওয়ার্ড মূলত পড়বে, একটু ভালো করে দেখো। একটা হচ্ছে অ্যাসক্রাইব, এবং সেকেন্ড অন কি আমরা বলি প্রেসক্রাইব, আমরা বলি না ডক্টর প্রেসক্রাইব করলো, প্রেসক্রাইব। অ্যান্ড দ্য থার্ড অনে হচ্ছে আমাদের প্রোসক্রাইব, প্রোসক্রাইব। জিনিসটা একটু দেখো, প্রেসক্রাইব মানে হচ্ছে কি আমাদের পরামর্শ দেওয়া। আচ্ছা, প্রোসক্রাইব মানে হচ্ছে আমাদের নিষেধ করা। ডক্টর যখন পরামর্শ দেয় তখন বলে যে এটা করতে হবে, এটা করা যাবে না, তার মানে এটা হচ্ছে আমাদের নিষেধ করা, নিষেধ করা। এবং আমাদের ফার্স্ট অন অর্থাৎ হচ্ছে অ্যাসক্রাইব, অ্যাসক্রাইব মানে কি ডক্টর শুরুতেই কি করে রোগটাকে ফাইন্ড আউট করে, এবং এই রোগের পিছনে কি সেই জিনিসটাকে সে কি করে দায়ী করে। সো তাহলে অ্যাসক্রাইব মানে হচ্ছে আমাদের দায়ী করা। তাহলে ওয়ার্ডগুলো যদি আমরা একটু সিকোয়েন্সিয়ালি দেখি, অ্যাসক্রাইব, প্রেসক্রাইব, প্রোসক্রাইব। তো শুরুতে ডক্টর কি করে, রোগের কারণ ফাইন্ড আউট করে, রোগের পিছনে কে দায়ী সেটা ডিফাইন করে। তো তার মানে অ্যাসক্রাইব মানে দায়ী করা। এরপরে আসি আমরা প্রেসক্রাইব, প্রেসক্রাইব মানে কি পরামর্শ দেওয়া। তো ডক্টর রোগ ফাইন্ড আউট করে কি করবে, পরামর্শ দিবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রোসক্রাইব, প্রোসক্রাইব মানে হচ্ছে নিষেধ করা। আচ্ছা, সো আমরা তাহলে বলতে পারি আমাদের অ্যাসক্রাইব মানে হচ্ছে আমাদের দায়ী করা, হ্যাঁ, দায়ী করা, দায়ী করা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে বেফাদাল। আচ্ছা, বেফাদাল মানে হচ্ছে হলো, আমরা যদি একটু আসি, এটা হচ্ছে হলো কাউকে কনফিউজড করে দেওয়া অবস্থা। হ্যাঁ, কেউ যদি কনফিউজড হয়ে যায় তাহলে সেই কন্ডিশনকে তুমি কনফিউজডও বলতে পারো, অথবা বিফাডালটা বলতে পারো। সো এখানে আমি সরাসরি ওয়ার্ড তো যেটা লিখবো কনফিউজড, কেউ যদি কনফিউজড হয়ে যায়। আচ্ছা, চিউ। আচ্ছা, ফার্স্টে ই আছে, ইটা উজ্জ্ব থাকে, চিউ। সো চিউ মানে হচ্ছে হলো, আমরা যদি একটু আসি বললে আমরা চুইং গাম। চুইং মানে কি চাবানো, হ্যাঁ, যদি আমরা যদি সে একটু দেখি, সে ধরো চুইং গাম। আমরা যে বলি চুইং গাম, চুইং মানে হচ্ছে চাবানো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, চুইং মানে হচ্ছে চাবানো, হ্যাঁ, মানে চুইং গাম যে গামটা চাবিয়ে খায়। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা চিউ মানে কি বলতে পারি, চাবানো। সো এখন তুমি একটু আসো, চিউ মানে হচ্ছে হলো আমাদের বিরত থাকা। হুম। তো আমরা যদি CHEW যদি আসি, CHEW, চিউ মানে হচ্ছে চাবানো। আর এর আগে যদি ES লাগে তখন এর অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। সো তোমাকে বলা হলো যে চুইং গাম খাওয়া থেকে বিরত থাকতে হবে, এরকম সামথিং। আচ্ছা, তো এটা গেল। তাহলে আমরা লাস্ট ওয়ান পড়বো হচ্ছিল এসোট্রিক। আচ্ছা, এসোট্রিক অর্থ যদি আমরা একটু আসি, আচ্ছা এটা দেখো তো, আমরা বলি না হিস্টোরিক, হিস্টোরিক বলি, আর এটা হচ্ছে ইসোট্রিক, অলমোস্ট সিমিলার না? এখন হিস্টোরি যদি আসো, হিস্টোরি ওয়ান অফ দা বলা যায় হচ্ছিল টাফেস্ট সাবজেক্ট, মানে এটা খুবই বোঝা খুবই কঠিন। এবং প্রাচীন জিনিস তো, এই মোগল আসলো, এই মঙ্গোলিয়ানরা আসলো, হ্যান ত্যান, প্রচন্ড কঠিন। অসংখ্য সাল মুখস্থ করতে হয়, যেটা আমরা হয়তো বা 9 10 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হয়তো বা পড়ে আসছি। সো এই যে তার মানে হিস্টোরিককে আমরা কি বলতে পারি, দুর্বোধ্য বিষয়, যেটা সহজে সবার বোধগম্য হয় না। সো ইসোট্রিক হিস্টোরিক অলমোস্ট সেম। ইসোট্রিক অর্থ হচ্ছে আমাদের দুর্বোধ্য। সো তোমাদের যখনই ইসোট্রিক শব্দটা আসবে তোমরা মাথায় নিয়ে আসবা হিস্টোরিক। এই যে RIC হিস্টোরিক, হিস্টোরিক মানে হিস্টোরিক জিনিসটাকে দুর্বোধ্য, এটা বোঝা কোয়াইট টাফ, তার মানে হিস্টোরিক অর্থ হচ্ছিল আমাদের দুর্বোধ্য। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমাদের 6টা হয়ে গেল, তাহলে আমরা নেক্সট আসি। ভাই ফার্স্ট ওয়ার্ডটা যদি একবার রিক্যাপ করতেন। আচ্ছা, অ্যাকুমেন। আচ্ছা, অ্যাকুমেন যদি আমরা একটু আসি, যে আমরা যে একটা মুভি আছে যেমন অ্যাকুয়াম্যান। আচ্ছা, অ্যাকুকে হচ্ছে হলো SEO, এটাকে তুমি IQর সাথে কম্পেয়ার করো। সো আইকিউ ম্যান, তো যে মানুষের ভিতরে কি আছে, আমাদের IQ আছে, হাই আইকিউ। আইকিউ মানে কি, যার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি বেশি, যে খুব দ্রুত ডিসিশন নিতে পারে, যে হঠাৎ করে খুব ভালো সিদ্ধান্ত দিতে পারে, এদেরকে বলা হয়, এদের IQ বলা হয় হাই আইকিউ। হ্যাঁ, আইকিউ হচ্ছে হলো তোমার ব্রেন কতটা কমপ্লেক্সি চিন্তা করতে পারে, কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, তার হচ্ছে অ্যাবিলিটি পরিমাপের একক হচ্ছে IQ। হ্যাঁ। তো তাহলে আমরা এককে IQ দ্বারা রিপ্লেস করি, তাহলে যার ভিতরে IQ অনেক বেশি থাকবে সে কি হবে, অবশ্যই তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবে। হ্যাঁ, বোঝা গিয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে নেক্সটে আসি। সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ইভ্যাসিভ।
সো ইভ্যাসিভ ওয়ার্ডের কথা যদি আমরা একটু আসি, এটা হচ্ছে আমরা মনে আছে একটা ওয়ার্ড পড়েছিলাম ইকুইভোকেট, তোমাদের কারো কি মনে আছে? জি ভাই, দ্ব্যর্থবোধক। হ্যাঁ, দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক মানে কি, তুমি একটা জিনিসকে লুকাতে চাচ্ছ, তাহলে তুমি হাও বলতেছো না, নাও বলতেছো না, তুমি স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার দিচ্ছ না, মানে দুইটা জিনিসই পেঁচাচ্ছ। তুমি ডান দিকেও একবার অগ্রসর হচ্ছে, বাম দিকেও অগ্রসর হচ্ছে। এই যে কন্ডিশনটা, এটাকে বলা হয় ইভ্যাসিভ বলা হয়, হ্যাঁ। সো আমরা যদি একটু আসি, ইভ্যাসিভ মানে হচ্ছে আমাদের দ্ব্যর্থবোধক। সো আমি যেটাকে এভাবে মনে রাখতাম যে আমার এক ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, তার নাম ছিল সে ইভা, এবং সে অনেকটা এই ক্যাটাগরিরই ছিল, কোনো কিছুতে হাও করতো না, নাও করতো না, মানে অল টাইম সবার সাথেই মিলে ঝিলে চলতো। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে এক্সকালপেট। আচ্ছা ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখো। আচ্ছা তোমরা কি কখনো এরকম শুনেছো কালপ্রিট বলে? কালপ্রিট ওয়ার্ডটার সাথে কি সবাই কেউ পরিচিত? বলে না ওই মেইন কালপ্রিট। জি ভাই, এটা হ্যাঁ বোঝাই আচ্ছা, এরকম। কালপ্রিট আমরা কনটেক্সটে কি বলি, কেউ যদি একটা অপরাধ করে তাকে বলে যে তুই একটা কালপ্রিট। কালপ্রিট মানে হচ্ছে আমাদের দোষী। ওয়ার্ডটা পড়তে হবে, কালপ্রিট মানে হচ্ছে আমাদের দোষী। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স কালপ্রিট মানে হচ্ছিল আগে তো সে কালপ্রিট ছিল, আগে তার উপরে দায় ছিল, অভিযুক্ত ছিল, বাট সে কি হয়েছে, সে একটা চুরির মামলায় অভিযুক্ত হয়েছে, তার মানে চুরির ক্ষেত্রে সে ছিল কালপ্রিট, দোষী ছিল। বাট এখন সে কি হয়েছে, প্রমাণ হয়েছে যে সে চুরি করেনি, তার মানে সে কি হয়েছে, এই যে দায় মুক্তি পেয়েছে। তার মানে এক্সকালপেট হচ্ছে অভিযোগ হতে দায় মুক্তি পাওয়া, হ্যাঁ। কোন একটা অভিযোগ ছিল, যখন অভিযোগ থাকবে তখন তো সে কালপ্রিট হবে, হ্যাঁ। অভিযোগ হতে আমাদের হচ্ছে আমাদের কি, নিষ্কৃতি দেওয়া বা দায় মুক্তি দেওয়া, সে আমরা বলতে পারি দায় মুক্তি দেওয়া, দায় মুক্তি দেওয়া। আচ্ছা, সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে এক্সপেডিট। আচ্ছা এক্সপেডিট, আচ্ছা এইটা জিনিসটা এভাবে পড়তে হবে, আমি একটু যদি বলি এক্সপেডিআইটি। সো এই যে দেখো, এক্সপেড, এটাকে তুমি বলতে পারো যে তুমি একটা জিনিস এক্সপেক্ট করতেছো, এক্সপেক্ট। আর কাকে এক্সপেক্ট করতেছো, ইট, যে কোনো একটা বস্তু। এখন তুমি যদি একটা জিনিস তুমি কি করছো, তুমি বাসায় যাওয়ার মানে তুমি বাসায় বসে আছো, বাসায় বসে তুমি কি করতেছো, তুমি ইফতারির জন্য ওয়েট করতেছো, ইফতারির জন্য এক্সপেক্ট করতেছো। তাহলে বা তুমি ধরো খাওয়ার জন্য কোনো কিছু খাবা, সেটাকে এক্সপেক্ট করতেছো। তুমি যখন তোমার মায়ের কাছে বলবা যে মা আমি এটা খাবো, তো তুমি এটা এক্সপেক্ট করো তার কাছ থেকে, তখন সে এই জিনিসটা কি করবে, দ্রুত প্রস্তুত করে দিবে, তাই না? তার মানে তুমি যখন কোনো জিনিসকে এক্সপেক্ট করবা, তখন মানে তোমার যে কাছের যে মানুষ থাকবে বা তুমি নিজেই কি করবা, সেই যে প্রসেসটা ওই জিনিসটা অর্জন করা, সেটাকে কি করবে, ত্বরান্বিত করবে। সো ব্যাপারটা কি, ধরো গাজীপুরে একজন স্টুডেন্ট আসলো, সে এক্সপেক্ট করে যে সে ডুয়েটে চান্স পাবে, তার মানে কি তার পড়াশোনার গতি কি হবে, অবশ্যই ত্বরান্বিত হবে, হ্যাঁ। সো এক্সপেডিট মানে হচ্ছিল আমাদের হচ্ছে ত্বরান্বিত করা, হ্যাঁ, ত্বরান্বিত করা। সো আমরা কিভাবে মনে রাখবো, এক্সপেডিট মানে কোনো একটা জিনিস এক্সপেক্ট করতেছি, যে যাকে আমি চাবো সেই তাকে তার কাছে যাওয়ার গতি তো অবশ্যই ত্বরান্বিত হতে হবে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ফাস্টিজিয়াস। আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ফাস্টিজিয়াস। আচ্ছা তোমরা আমাকে একটু বলো, আমরা যে রোজা রাখি এটাকে কি বলে, ফাস্ট বলা হয় না? আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি ব্রেকফাস্ট। ফাস্ট মানে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা। So, এখন তার মানে ব্রেকফাস্ট, তুমি দেখো সারা রাত রাতে তুমি খেয়েছো, পশ্চিমা দেশে হয় কি, আমি একটু বলি, হ্যাঁ, যে আমরা দেখি হ্যাঁ তারা রাত জেগে ক্লাবে নাচাকুদা করতেছে। বেশিরভাগ পশ্চিমা দেশি, মানে ধরো তুমি ইউএসএ তেই ধরো, তারা ডিনার করে সন্ধ্যা হওয়ার আগে, সূর্য ডুবে ডুবে এই অবস্থায় তারা ডিনার করে, এবং তোমার সন্ধ্যা হওয়ার কিছুক্ষণের ভিতরেই ঘুমিয়ে পড়ে, হ্যাঁ। এবং আমরা থার্ড ক্লাস কান্ট্রি, আমরা কি করি, রাত সারা রাত ঘুমাই, সারা রাত জেগে থাকি, সারাদিন ঘুমাই। বাট জার্মানিতেও যদি তুমি সেমলি আসো, ওরা মেইনলি কি করে, সন্ধ্যার হতে হতেই ঘুমিয়ে পড়ে, হ্যাঁ। সো তার মানে, তাহলে এই যে সন্ধ্যার আগে ওরা ডিনারটা করে, সন্ধ্যার সময়ই করে। তো এই যে সন্ধ্যার সময় ডিনার করে, পরের দিন সকালবেলা খায়, তাহলে একটা দীর্ঘ সময় না খেয়ে থাকে, তার মানে একটা ফাস্টিং এর মধ্যে পড়ে। তাহলে সকালবেলা উঠে যখন খায় তখন কি করে, তার এই আমি যদি বলি পানাহার হতে বিরত থাকে, এই যে ফাস্টিং অবস্থাটাকে ভাঙে, এই জন্য সকালের খাবারটাকে বলা হয় ব্রেকফাস্ট। আচ্ছা ঠিক আছে। তো ফাস্টিজিয়াস মানে তুমি একটু জিনিসটা দেখো, যে ফাস্টিং করে সে, আমরা ধরো রোজা রাখি, তাহলে আমরা কি করি, সব সময় একটু খুঁতখুঁতে হই, যেরকম ব্রাশ করার সময় একটু সেফটি মেনটেন করে চলতে হবে, গোসল করার সময় যেন নাক দিয়ে পানি না যায়,
আচ্ছা, আবার সারাদিন যে কত রকম অ্যাক্টিভিটিস করতেছি, আমাদের ত্বক যেন কোনোভাবে ছিলে ব্লাড না বের হয়, আমার যেন বমি না হয়, তাহলে যে ফাস্টিং অবস্থা আছে সে কি অনেক কিছু মেনটেন করে, হ্যাঁ। তার মানে সে কি করে আমাদের খুঁতখুঁতে হয়, কারণ খুঁতখুঁতে না হলে তো সবকিছু মেনটেন করতে পারবে না, হ্যাঁ। সো ফাস্টিজিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে। So আমি যদি জিনিসটা একটু আরেকটু যদি বলি যে ফাস্টিজিয়াস মানে যে রোজা রাখে সে কি করবে, সব বিষয়ে কি থাকবে, খুঁতখুঁতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিন। আচ্ছা, তো তোমাদের ওই যে একটা, আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ। এই যে কিছুদিন আগে একটা মিউজিক খুব ইউজ হতো, হ্যাঁ, ফিন। সে আমি যদি একটু দেখাই, এটা এই যে, এই যে এটা খুব ইউজ হতো। আচ্ছা, আচ্ছা। সো ফিনে আসি, হ্যাঁ। সো ওই ফিন আর এই ফিন অর্থ সেমই। সো ফিন অর্থ হচ্ছিল FEIGN, এই ফিন অর্থ হচ্ছে ভান করা, ভান করা, হ্যাঁ। যে তুমি তুমি রাত জেগে মোবাইল চাপতেছো, তোমার মা হঠাৎ করে টের পেলা যে তোমার মা তোমার রুমে আসে, তুমি টুপ করে মোবাইলটা উল্টিয়ে রেখে ঘুমানোর অভিনয় করলা, এটা হচ্ছে ভান করা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সো ফার্টিভ, সো ফার্টিভ, এটার আমি নেমোনিক্স বলতে পারবো না, আমি দুঃখিত। ফার্টিভ শব্দের অর্থ হচ্ছিল মানে, তুমি মানে বলে না যে ধরো ওই যে এই যে একটা কাহিনী ধরো, যে তোমার যে তুমি কি করলা, তোমার মা হঠাৎ করে তোমার রুমে আসলো, রাত বাজে তখন 2টা। তো সে যদি তোমার দেখে তুমি ফোন চাপতেছো, তাহলে তো তোমাকে অবশ্যই কোশ্চেন করবে। তখন তুমি কি করবে, একটা ঘুমানোর ভান ধরবা, মানে ফিন করবা যেটা। এখন তুমি তো হঠাৎ করে তোমার মা তোমায় ডাক দিছে যে বাবা তুই ওঠ ওঠ, কিছু হয়তো ইমার্জেন্সি বলবে, তুমি তখন উঠছো। এখন তোমার মা বুঝতেছে কি যে তুমি সারা রাত ঘুমাচ্ছ, বাট তুমি কিন্তু ঘুমাওনি, তাহলে তোমার ভিতরে কি একটা কি লুকোচুরি লুকোচুরি ভাব থাকবে, বা বলে না চোরা চোরা একটা ভাব থাকবে, হ্যাঁ। সো এটা হচ্ছে সেই লুকোচুরি ভাব, লুকোচুরি ভাব, হ্যাঁ। বা অনেক এরকম বলতে পারে যে চোরা চোরা একটা ভাব থাকবে, বা গোপন গোপন একটা ভাব থাকবে। সে বলতে পারো চোরা চোরা, যে চুরি করে, হ্যাঁ। অথবা সে বলতে পারে গোপন ভাব, গোপন ভাব। আচ্ছা, সো তাহলে আমরা যদি আবার আসি ইভেসিভ, ইভেসিভ অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক। কালপ্রিট মানে হচ্ছিল অভিযুক্ত, আর এক্সকালপেট মানে হচ্ছে অভিযোগ হতে দায় মুক্তি পাওয়া বা দায় মুক্তি দেওয়া। আচ্ছা, এক্সপেডিয়েট অর্থ হচ্ছে ত্বরান্বিত করা, ফাস্টিজিয়াস অর্থ হচ্ছে খুঁতখুঁতে, ফিন মানে হচ্ছে ভান করা, আর ফার্টিভ মানে হচ্ছে লুকোচুরি ভাব বা চোরা চোরা ভাব, মানে তোমার গিলটি ফিল হচ্ছে বাট তুমি সেটা বুঝতে দিচ্ছ না। ঠিক আছে, সো আমরা তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা, হ্যাম্পার অর্থ কি আমাকে একটু কেউ একজন বলো। ক্ষতি হ্যাম্পার অর্থ, করা। হুম হুম, ক্ষতি করা। ক্ষতি করা, বা আমরা বলতে পারি ব্যাহত হওয়া। যে এই যে চৌধুরী অ্যান্ড হুসাইনের যে বইতে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ ছিল, আমার এখনো মনে আছে, ওইখানে বলা ছিল ইট হ্যাম্পার্স আওয়ার ভ্যালুয়েবল টাইম। এটা কি করে, আমাদের গুরুত্বপূর্ণ সময়কে কি করে, ক্ষতি করে ট্রাফিক জ্যাম। সো হ্যাম্পার অর্থ হচ্ছে ব্যাহত করা, হ্যাঁ। ক্ষতি করা বলা যাবে না, ব্যাহত করা মূলত ইউজ হয় ব্যাহত করার ক্ষেত্রে। আহ হ্যাম্পার অর্থ হচ্ছিল আমাদের ব্যাহত করা বা ব্যাহত হওয়া। আচ্ছা, এটা হয়তো আকার হতে পারে ব্যাহত হওয়া বা ব্যাহত করা, হ্যাঁ। আচ্ছা, সো আমরা এটাকে হ্যাম্পার্ড বললে ব্যাহত হওয়া বলতে পারি, এটা ধরো ব্যাহত করা, হ্যাম্পার্স। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো ইনডিসপেন্সেবল। আচ্ছা, আচ্ছা। সো আমরা বলি না ডিসপেন্সেবল হ্যান্ড ওয়াশ, তোমাদের যদি আমি একটু দেখাই, Dispense- এই যে দেখো, আচ্ছা তোমাদের আমি একটা নর্মালি দেখাই, হ্যাঁ। এই যে দেখো এখানে কি বলছে, ব্ল্যাক হ্যান্ড ওয়াশ সোপ ডিসপেন্সার। সো সোপ ডিসপেন্সারের মূলত কাজটা কি, ওখানে যদি আমি পুশ করি নিচ থেকে সোপ বের হবে, তাই না। আচ্ছা, সোপ বের হতে বের হতে একসময় কি হয়ে যাবে, সোপের পরিমাণটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে না। তাহলে আমরা যদি এখানে আসি ইনডিসপেন্সেবল অর্থ আমরা যদি একটু মিলাই, তার মানে
ডিসপেন্সেবল মানে কি, জিনিসটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। বাট ইনডিসপেন্সেবল মানে কি, এটাকে শেষ হতে দেওয়া যাবে না। তার মানে এটা কি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো ইনডিসপেন্সেবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। সে আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো আসি ল্যামেন্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা সম্পর্কে কেউ কি জানো? আচ্ছা, ল্যামেন্ট অর্থ হচ্ছিল, সে ধরো আমি মারা গেলাম, মারা যেতেই পারি, ধরো আমি আজকে রাত্রে মারা গেলাম। সো কালকে রাত্রে আগামীকালকে দিনে কি করবে? তোমাদের ধরো সে ইএলসির প্রেসিডেন্ট বলবে যে লোকটা খুব ভালো ছিল বা খারাপ ছিল, মারা গেল, হ্যান ত্যান। তোমরাও বলবো যে হ্যাঁ ইমরান ভাইয়া লোকটা ছিল, লোকটা মারা গেল, আমাদের কোর্সটা শেষ করে দিয়ে গেল না। এই যে তোমাদের ভিতরে একটা শোক জিনিসটা চলে আসতেছে, তোমরা যে মানে শোক তো করবা না যে কোর্স শেষ না করছে, তোমরা দায়ের জন্য বলবো যে ভাই থাকলে তো কোর্সটা শেষ করতে পারতো, ভাই মারা গেছে বলে শেষ করতে পারলো না। এই যে ভিতর থেকে একটা শোক আসা, একটা বিলোপ করা, এটাকেই বলা হচ্ছে ল্যামেন্ট। হ্যাঁ, সো ল্যামেন্ট অর্থ হচ্ছে শোক করা, শোক করা, অথবা সে বলা যায় বিলোপ করা। হ্যাঁ, বলো না বিলোপ করতেছে, বিলোপ করা। আচ্ছা, সো আমরা কি আবার এক বলতে পারি ল্যামেন্ট? তাহলে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, দেখো। হ্যাঁ, এই এল প্লাস আমিন, টি এর জায়গায় টি হয়তো বা আছে। এখন দেখো, এই যে জানাজাতে দোয়া মাহফিল হয়, জানাজা শেষে বলে না, দোয়া টোয়া করে শেষে বলে আমিন। তাহলে আমিন যে বলে, দোয়া যে করে, এটা মূলত শোকের ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ বলে। হ্যাঁ, যে কেউ একজন মারা গেল, তার জন্য দোয়া করলো, শেষে বলে জোরে আমিন বল। তো এই যে জোরে যে আমিন বলে, তার মানে আমিনটা কি অনেক লেন্দি হয়, আমিন এরকম হয়। তার মানে এটা আমরা কি বলতে পারি, এটা যে নির্দিষ্ট শোক রিলেটেড কোনো কিছুকে আমাদের কি করে, অবশ্যই ডিনোট করে বা ডিফাইন করে। আচ্ছা, ঠিক আছে। তো ল্যামেন্ট অর্থ তোমরা এভাবে চাইলে মনে রাখতে পারো, অথবা তোমাদের মাথায় যদি আরো বেটার নেমোনিক্স আসে তাহলে তো হলো। আচ্ছা, এরপর হচ্ছে মায়োপিক। আচ্ছা, মায়োপিক বলতে যদি আমরা যেটা আসি, এটার অর্থ হচ্ছে, আমি প্রথমে বলছি, এটা তো অর্থ হচ্ছে অদূরদর্শী, অদূরদর্শী। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি, প্রথমে আসো মাই, মাই মানে হচ্ছে আমার, অফিক। আচ্ছা, তোমরা, আমি তোমার একটা জিনিস দেখাই, অপথিক, সে আসো মিনিং। আচ্ছা, অপথিক মানে শব্দটা হচ্ছে, আমরা যদি অপিককে অপথিক দ্বারা রিপ্লেস করি, অপটিক হচ্ছে আমাদের দৃষ্টি সম্পর্কিত জিনিসকে বোঝায়, দৃষ্টি সম্পর্কিত। হ্যাঁ, বল না অপটিক্যাল ডিভাইস, অপটিক্যাল ফাইবার, এগুলো হচ্ছে দৃষ্টি সম্পর্কিত। হ্যাঁ, সো মাই অপটিক, দেখো তাহলে আমার দৃষ্টি। এখন সে ধরো তো আমি, আমার হয়তো বা চোখে হয়তো বা কোনো সমস্যা আছে, আমি কি করি, আমি ক্লিয়ার দেখি না এবং দূরে দেখতে পাই না। সো তাহলে যদি বলে তোমার অপটিক্যাল অবস্থা কি, তোমার ভিশনারির অবস্থা কি, মানে তোমার চোখের অবস্থা কি, আমি কি বলতে পারবো, আমি কি বেশি দূরে দেখতে পাই না। তার মানে কি বলতে পারি, মায়োপিক বা মাই অপটিক। সেটাকে যদি আমি মূল ওয়ার্ড যাই, মায়োপিক মানে হচ্ছে অদূরদর্শী। বাট রিয়েল লাইফে অদূরদর্শী বলতে মানে বেশি দূরে দেখতে পাই না এরকম না, আমি ফিউচার সম্পর্কে চিন্তা করতে পারি না। অনেকে কি করে না, হুটহাট করে ডিসিশন নিয়ে নেয়, ভবিষ্যৎ চিন্তা করে না, এই কন্ডিশনকে বলা হচ্ছে অদূরদর্শী। হ্যাঁ। আচ্ছা, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে যে ননচ্যালেন্ট। যদি আসি, এটা আর আমার নেমোনিক্স মনে নেই। এটা হচ্ছিল আমাদের সাধারণত ইউজ হচ্ছিল উদাসীনের ক্ষেত্রে। আমি যদি একটু বলি, উদাসীন। সো এটাকে আমি মনে রাখছিলাম এই, দাঁড়াও জাস্ট মিনিট, আমি মনে রেখেছিলাম ননের জায়গায় তো নন গেল, অ্যান্ড এই সাইলেন্টের জায়গায় আমি চালাক দিয়ে মনে রাখছিলাম, যে একটা লোক একদম বোকার মতো রিয়াক্ট করতেছে, সে অবশ্যই কি হবে, উদাসীন হবে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে পার্শিয়াল। আচ্ছা, পার্শিয়াল অর্থ কি একটু বলো তো? আংশিক। আচ্ছা, আপনার হ্যাঁ, পার্শিয়াল, হ্যাঁ ঠিক আছে, একটা অর্থ বলা যায় আংশিক। হ্যাঁ, আরো একটা অর্থ, আর একটা অংশ আছে কি, আমি বললাম না, যে বলে না যে তুমি আমার সাথে পার্শিয়ালিটি করেছো। দেখা হলো বিচার হচ্ছে, এলাকার যে মাতবর তারে এক পক্ষ টাকা দিছে, সে বিচারের ক্ষেত্রে কি অবশ্যই ওই পক্ষের নিয়েই তো কথা বলবে, তাই না? এটা বলে না যে মাতবর আমাদের সাথে পার্শিয়ালিটি করেছে। So, এই পার্শিয়াল অর্থ বলা যায় পক্ষপাতপূর্ণ বলা যায়। হ্যাঁ, পক্ষপাতপূর্ণ। যে আমরা বলি না, তুমি আমার সাথে পার্শিয়ালিটি করেছো, বা ও খালি পার্শিয়ালিটি করে, মানে
কোন একটা পক্ষ নিয়ে কথা বলে, হ্যাঁ। তো তাহলে আমরা পার্শিয়াল মানে, হ্যাঁ তোমরা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে এটা, বাট পার্শিয়াল অর্থ আংশিকও হয় পক্ষপাতপূর্ণ হয়। সো এই এই ছয়টা নিয়ে দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা, বা এর থেকে ভালো কোনো নেমোনিক্স মনে আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে। সো দেন আমরা তাহলে আমাদের নেক্সট পেজে যাই। নেক্সট পেজ হচ্ছিল আচ্ছা ঠিক আছে। নেক্সট পেজে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাইয়া। আচ্ছা ফেন্সিভ। আচ্ছা ফেন্সিভ বা এটা ফেন্সিভ বা বলা হয় এর অর্থ, আচ্ছা তুমি দেখো অনেক সময় মানুষজন কি করে যে মানে খুব চিন্তা করতেছে, খুব টেনশন করতেছে, এক্ষেত্রে কি করে, বা পরীক্ষার খাতায় দেখা যায় অনেক বেশি টেনশন করলে কি করে, কলম মুখে নিয়ে কামড়াতে থাকে, তাই না? এরকম হয় কিনা যে জি খুব ভাইয়া বেশি হয়। টেনশন করলে কলম নিয়ে কামড়া থাকে, এটা আমার ক্ষেত্রে হয়, এটা আমি বলতেছি না ভালো বা খারাপ, আমার ক্ষেত্রে হয়। সো এই ফেন্সিভ হচ্ছে হলো আমাদের এই যে আমাদের হচ্ছিল মানে ফেনিসিভ বলতে এটা অবশ্য পজিটিভ দিককে না, এটা আমাদের নেগেটিভ দিকই দেখানো হয়, অর্থাৎ হচ্ছে গভীর চিন্তায় মগ্ন, হ্যাঁ গভীর চিন্তায় মগ্ন। এবং এটা কিন্তু পজিটিভ না, এবার সাথে হচ্ছে বিষণ্ণ, বিষণ্ণ। ফেন্সিভ ওয়ার্ডটা হচ্ছে চিন্তিত, সেটা কিন্তু পজিটিভ না। হ্যাঁ তুমি তো চিন্তা করতে পারো, হ্যাঁ তুমি ঠিক আছে ঈদের ছুটি আসছে আমি বাসায় যাব, বাসায় মানে কি কিভাবে এনজয় করবো সেটা নিয়েও চিন্তা করতে পারো, সেটা তো কিন্তু পজিটিভ ওয়ার্ড, পজিটিভ মিনিং করতেছে। বাট এখানে গভীর চিন্তায় মগ্ন এটা কিন্তু নেগেটিভ, এই জন্য আমি সাথে অ্যাড করে দিচ্ছি এবং বিষণ্ণ। আচ্ছা ঠিক আছে। সো পোর্টেন্ট, আচ্ছা নেক্সট ওয়ার্ড হচ্ছে পোর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু ভাঙি। আহ, আমরা জানি পোর্ট প্লাস হচ্ছে ইয়েন। আচ্ছা ঠিক আছে, এই পোর্ট মানে যদি আমরা বলি সে ধরো বন্দর চিন্তা করি, সে ধরো নদী বন্দর, সমুদ্র বন্দরের কথা চিন্তা করি, সমুদ্র বন্দর, আচ্ছা সমুদ্র বন্দর, সি পোর্ট যেটা, হ্যাঁ। আর ইয়েন মানে কি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। এখন তুমি আমাকে বলো, ধরো আজকে 11 নম্বর সংকেত দিয়েছে, 7 নাম্বার দিলেই সেটা অবশ্যই মানে যে সি ডট টি ডট হয় তখন 7 8 নাম্বার সংকেত দেয় নদীতে বা সমুদ্র এলাকায়। তো 11 নম্বর সংকেত যদি দেয় তার মানে কি হবে, এই প্রচুর পরিমাণে ঝড় হবে। এবং দেখা গেল কি যে আমাদের চট্টগ্রামের যে বন্দর আছে সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল, পোর্টটা এন্ড হয়ে গেল, ভেঙে চুরে ডিস্ট্রাকশন হয়ে গেল। তাহলে এই যে আমাদের পোর্টটা যদি শেষ হয়ে যায় সেটা কিন্তু আমাদের দেশের জন্য একটা অশনি সংকেত, খারাপ সংকেত। কারণ আমাদের দেশে যত রকম বাণিজ্য হয় প্রায় 70 80%ই আমাদের আমদানি রপ্তানি হচ্ছিল আমাদের মানে সমুদ্র বন্দরে, আমাদের মংলায় খুব একটা ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, বেশিরভাগই হচ্ছিল আমাদের চিটাং। সো চিটাং এর যদি পোর্টটা যদি আমাদের শেষ হয়ে যায়, সে ঝড় বট যাই হলো, সেটা কি দেশের জন্য অশনি সংকেত, হ্যাঁ। সো ফোরটিয়েন্ট মানে হচ্ছে অশনি সংকেত, হ্যাঁ। ফোরটিয়েন্ট মানে হচ্ছে হলো অশনি সংকেত, মানে খারাপ কিছু। আচ্ছা নেক্সট আমরা আসি। আমাদের হচ্ছিল প্রভিন্সিয়াল। আচ্ছা প্রভিন্সিয়াল পড়তে গেলে আগে হচ্ছে প্রভিন্স পড়তে হবে, আমরা বলি না প্রভিন্স। প্রভিন্স কি থাকে, আমাদের এই যে রাজ্য থাকে না, কি করে রাষ্ট্রকে অনেকগুলো প্রদেশে ভাগ করে, তাই না? যেমন ইন্ডিয়ায় অনেক- অনেকগুলা রাষ্ট্রকে মানে বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এগুলাকে, যেমন বাংলাদেশে কি সবকিছু সেন্ট্রালাইজড, সেই খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলেও কোনো সমস্যা হলে তারও রাজধানীতে আসতে হবে। আবার সেই ধরো মনপুরা দ্বীপ সেখানেও যদি একজন লোক থাকে তারও যদি কমপ্লেক্সিটি সৃষ্টি হয় তারও ঢাকায় আসতে হয়, মানে এখন দেশটা যদি সে ধরো ইন্ডিয়ার কথা ধরো, ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি, এখন কলকাতা থেকে যদি একজন একটা ঝামেলা হয়, সে কোনো একটা পেপার ওয়ার্ক নিয়ে যে ঝামেলা হয়, তার যদি সেই দিল্লি যেতে হয়, আবার ধরো সেই তামিলনাড়ু থেকেও যদি দিল্লি যেতে হয়, এটা কিন্তু অনেকটা টাফ। আবার সেন্ট্রাল থেকে দেশটাকে মেনটেন করা অনেক টাফ, তখন কি করে দেশটাকে অনেকগুলা প্রদেশে ভাগ করে, হ্যাঁ। সেই প্রদেশ মানে হচ্ছে প্রভিন্স, হ্যাঁ। প্রভিন্স মানে যদি আমরা যদি একটা আসি, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ, দেশটাকে অনেকগুলো সেকশনে যখন ভাগ করা হয়। তাহলে প্রভিন্সিয়াল মানে কি, প্রদেশ রিলেটেড, প্রদেশ রিলেটেড মানে কি হবে তাহলে প্রাদেশিক, প্রাদেশিক। তাহলে প্রদেশ রিলেটেড যা কিছু হয় তাকে প্রাদেশিক বলা হয়, হ্যাঁ। আচ্ছা রুডিমেন্টারি অর্থ হচ্ছে, আমরা যদি একটু আসি রুডিমেন্টারি, আচ্ছা এটা একটু ভাঙে, হ্যাঁ। রুডিমেন্টারি, আচ্ছা আমি যেটা এখন মনে রাখতাম, এই রুটিকে সে ধরো তুমি বলে রুটি বললা, এটাকে তুমি মেইন ধরলা, হ্যাঁ। থারি বলতে তুমি ধরো সে তরকারি,
আচ্ছা, তুমি একটা সেম জিনিস দেখো, আমাদের দেশের যে সংস্কৃতি, বেশিরভাগ বাসাতেই সকালবেলা ব্রেকফাস্টে রুটি খাওয়া হয়। এখন দুপুরের মেইন মেনুতে থাকে হচ্ছে কি আমাদের ভাত থাকতে পারে, রাত্রেও খুব একটা মানে সব মোস্ট অফ দা বাসায় ভাত খাওয়া হয়। বাট সকালবেলা আমাদের মেইন আইটেম থাকে হচ্ছে রুটি। তার মানে রুটির মাধ্যমে আমরা দিনটাকে শুরু করি। এখন শুরু মানে কি প্রারম্ভিক, হ্যাঁ। সেই রুডিমেন্টারি অর্থ হচ্ছে আমাদের প্রারম্ভিক, মানে শুরু যে জিনিসটা এটা হচ্ছে প্রারম্ভিক। আচ্ছা, নেক্সট হচ্ছে হচ্ছে আমাদের স্যালুটারি। আচ্ছা, তোমাদের একটা ওয়ার্ড পড়েছিলাম সালুব্রিয়াস, স্যালুব্রিয়াস নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, কারো কি মনে আছে? জি ভাই, স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, ওটা হচ্ছিল আমাদের ওই সালমান খান রিলেটেড পড়েছিলাম না, সামথিং এরকম। জি সো স্যালুটারি হচ্ছে ওই যে ওখানে কি ছিল, শরীর ও মনের জন্য কল্যাণকর এরকম কিছু ছিল না, বা স্বাস্থ্যকর এরকম কিছু ছিল না? জি ভাই। হ্যাঁ, রোবাস্ট মানে পড়েছিলাম হচ্ছিল আমরা স্বাস্থ্যবান, রোবাস্ট মানে স্বাস্থ্যবান পড়ছিলাম। স্বাস্থ্যবান, আর আর সেলুটেরিয়াস, স্যালুটারি সেলুব্রিয়াস মানে কি ছিল, স্বাস্থ্যকর এরকম কিছু। স্বাস্থ্যসম্মত। হ্যাঁ। তো তার মানে এটা একটা পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ। সো স্যালুটারি হচ্ছে হলো আমাদের এমন কিছু যেটা হচ্ছে শরীর ও মনের জন্য কল্যাণকর, হ্যাঁ। শরীর ও মনের জন্য কল্যাণকর। সো ধরো সেটা ইয়োগা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো সেভার, আচ্ছা সেভার ওয়ার্ডটা জিনিসটা একটু দেখো, হ্যাঁ। সো SEVER, সেভার মানে হচ্ছে হলো আমাদের বিচ্ছিন্ন করা। So আমরা কিভাবে পড়বো, আমি আসতেছি। বিচ্ছিন্ন করা। তো এটাকে আমি একটু ভাঙি, সেভারকে ভেঙে একটা জায়গায় লিখি সেভ, আর একটা লিখি আর। সো সেভার একটা এইচ উচ্চারণ হয়, তার মানে এটাকে বলতে পারি সেভ, বলতে পারি সেভ। অ্যান্ড এখানে বলতে পারি হার। সো কাউকে তুমি সেভ করবা। এখন সে সে ধরো একটা গাড়ি, সে ধরো তুমি কি করছো, তুমি কোন এক জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে কেউ আটকে রয়েছে। তাহলে এখন সেখান থেকে দেখা যায় কি গাড়ির অ্যাক্সিডেন্ট গুলো এরকম হয় যে হাত পা আটকে যায়, তখন ফায়ার সার্ভিস কি করে, হাত কেটে বের করে বা পা কেটে বের করে। তখন কি তাকে সেভ করতে হলে তার কোনো একটা অঙ্গকে বিচ্ছিন্ন করতে হচ্ছে। তাহলে এই রিলেট করে আমরা পড়তে পারি যে সেভার মানে হচ্ছে হলো বিচ্ছিন্ন করা, হ্যাঁ। এটা আরো একটা অর্থ, আরো একটা ওয়ার্ড আছে সিনোনিমাস, যেটা আমরা হয়তো বা আজকে পরশুদিন বা কালকে পড়তে পারি। সো সেভার মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। সো তোমাদের দেখো তো এই 6টা ওয়ার্ড রিলেটেড কারো কোনো ইস্যুস আছে কিনা, বা আরো সাজেশন আছে কিনা? আচ্ছা, এই 6টা ওয়ার্ড রিলেটেড কারো কোনো সাজেশন আছে? তো ঠিক আছে, তাহলে আমরা লাস্ট 6টা ওয়ার্ডে চলে আসি। আচ্ছা, স্লাইড। আচ্ছা, আমরা বলি না যে একেবারে স্লাইটলি, লাইট মানে কি আমাদের একদম হালকা, কম। স্লাইট মানে কি আরো কম, মানে কি তুচ্ছ, একবারে নেগলেক্ট করা যায় যেটা, হ্যাঁ। যে বলে না বা আমাদের হালকা স্লাইটলি বাসটা বাইকের সাথে স্লাইটলি অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, বা স্লাইটলি পাশ ঘেঁষে চলে গেল। তো স্লাইট মানে হচ্ছে একদম তুচ্ছ, হ্যাঁ। তুচ্ছ, স্লাইট মানে হচ্ছে আমাদের তুচ্ছ বা সামান্য, সামান্য বলা যায়, সামান্য। আচ্ছা, তো তোমাদের কি স্ফুরিসিয়াস নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, নিদ্রাকর, কারো কি মনে আছে? জি ভাই। বলছিলাম যে পরি দেখে স্বপ্নে, এরকম সামথিং। জি তো এই দেখো আমাদের সমলেন্ট শব্দ অর্থ যেটা এখানে যে SOMN, হ্যাঁ, এটা হচ্ছে একটা রুট, এই রুটটা হচ্ছে ঘুম রিলেটেড, হ্যাঁ। বুঝা গেছে, এটা ঘুম রিলেটেড, যখন যে কোনো জায়গায় SOMN থাকলে সেটা হচ্ছে ঘুম রিলেটেড। সো আমাদের এই ওয়ার্ডের অর্থ হচ্ছে নিদ্রাকর, হ্যাঁ, নিদ্রাকর। আচ্ছা, সো স্টোইক, নেক্সট ওয়ার্ড হচ্ছে স্টোইক। এটা যদি আমরা যদি একটু আসি, স্টোইক। সো এটাকে ভাঙলে আমরা এই যে স্টো থেকে বলতে পারি স্টোন, আর IC থেকে বলতে পারি সে ইক, ইক থেকে বলতে পারি লাইক। তো এটা একটু ভালো করে পড়তে হবে। স্টোন মানে হচ্ছে পাথর, লাইক মানে মতো। সো স্টোইক শব্দ অর্থ মানে হচ্ছে হলো যার সুখ বা দুঃখে কোনো রিয়াকশন থাকে না, সুখ বা দুঃখে যে হচ্ছে নির্বিকার ব্যক্তি, হ্যাঁ। সো মানে বলে না বাংলা মুভিতে দেখা যেত কষ্ট পেতে 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 বুক পাথর হয়ে গেছে, এখন আর তার কাছে এগুলো কিছু মনেই হয় না।
সো এই যে ব্যক্তিরা, এদেরকে বলা হয় স্টোইক পার্সন, মানে কি সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি, হ্যাঁ। সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি, যাদের কোনো রিয়াকশন থাকে না, নির্বিকার ব্যক্তি। আচ্ছা, সো সুপারসিড, এই ওয়ার্ডটা দেখো তো পরিচিত কিনা তোমরা। এই অ্যাপটা কি কেউ কি পড়েছো এই পর্যন্ত? এই যে বিএসসি তো শেষ হলো 1-2 বছর অনেকের। সুপারসিড কি কেউ কি পড়েছো? পড়োনি, আচ্ছা। আমি একটু আসি সুপারসিড নিয়ে আলোচনা করি। আচ্ছা, সো সুপারসিড, SUPER সিট, আচ্ছা, সিট। সো এই সিটটা আমি কনভার্সন করলাম SEED, সিট বা বীজ, আর সুপার তো থাকলো সুপার। আচ্ছা, এখন তুমি আমার বলো, বর্তমান সময়ে যে সবজি চাষ হয় এক্ষেত্রে বাণিজ্যিকভাবে বেশিরভাগ বীজই কি থাকে, হাইব্রিড বীজ থাকে। এখন কি কেউ আগের বীজ, কনভেনশনাল বীজ দিয়ে কেউ চাষ করে না, কারণ ওগুলো কি ফলন কম হয়। So, তার মানে ফলন কম হয় বলে কি ওই কনভেনশনাল জিনিসগুলোকে আমাদের কিছু সুবিধা বিবেচনা করে সুপার সিড দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো সুপার সিড অর্থ হচ্ছে রিপ্লেস করা, বাট কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট হচ্ছিল আগেও সেম জিনিস ছিল, বাট আগেরটার তুলনায় বর্তমানে সুবিধা অনেক বেশি। সো টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে যদি কোনো জিনিসকে রিপ্লেস করা হয়, ওই কনটেক্সটে বলা হয় সুপারসিড। তাহলে আমরা এক্সাম্পল দেখি, আগে ফ্যাক্স করা হতো, চিঠি পাঠানো হতো, এগুলোর পরিবর্তে এখন কি করা হয়, ইমেল পাঠানো হয়। তাহলে আমরা কি বলতে পারি, ইমেল সুপারসিডস ফ্যাক্স অর লেটার। তার মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে পুরাতন একটা প্রযুক্তিকে যখন রিপ্লেস করে নতুন প্রযুক্তি ইউজ হয়, তাহলে এই ধরনের রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সুপারসিড ইউজ হয়, হ্যাঁ। এটা মানে হচ্ছে রিপ্লেস করা। সুপারসিড অর্থ রিপ্লেস করা, কিন্তু শর্ত হচ্ছে হলো আগের থেকে অ্যাডভান্স হতে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট অর্থ হচ্ছে টাউট। এই টাউট অর্থ কি বলো? টাউট অর্থ তো অবিশ্বাস নাকি? বুঝলা, লোকটা অনেক টাউট। টাউট হচ্ছে আমাদের ধরো কোনো কিছুকে প্রমোট করা। এখন প্রমোট করা মানে কি আমরা বলতে পারি, এটাকে বাংলা ভাষায় বলা যায় দালালি করা। সে আমরা বলতে পারি সাকিব আল হাসান কি করছে, একটা বেটিং এর সাইটকে প্রমোট করেছে। তার মানে সে তো বেটিং এর সাইটের কি একদম, আমি তো ব্রোকার বলতে পারবো না, আমি বলতে পারবো কি সে ব্রেকিং এর সাইট, বেটিং এর সাইটের কি দালাল। দালাল কি মূলত কি করে, প্রমোট করে, তাই না? সেটা শুদ্ধ ভাষায় তুমি ব্রোকার বলো আর যাই বলো, বা প্রমোটার বলো, তো দালালি করা হলো, তাই না? তুমি যদি কাউকে প্রমোট করো একদম পরিমিত শুদ্ধ বাংলা ভাষায়, তাকে দালালি বলে। আচ্ছা, ওয়েন। ওয়েন মানে হচ্ছে ধীরে ধীরে হ্রাস পাওয়া, হ্যাঁ। এটা মানে ক্রমশ হ্রাস পাওয়া। আচ্ছা, ক্রমশ হ্রাস পাওয়া মানে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করা যেটা, হ্যাঁ। আচ্ছা, সো আমরা যদি আবার একটু স্লাইটলি বল না, স্লাইটলি মানে খুব সামান্য। আচ্ছা, somnolent অর্থ হচ্ছে হলো নিদ্রাকর। স্টোইক মানে হচ্ছে হলো স্টোন লাইক বা সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি। সুপারসিড মানে হচ্ছে হলো ওই যে সুপারসিড রিপ্লেস করে, তার মানে কি আমাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে যখন একটা জিনিস আর একটা জিনিসকে রিপ্লেস করে তখন বলা হয় সুপারসিড। যেমন দেখো আমাদের আগে যে তুমি একটু জিনিসটা খেয়াল করো, প্রথমে ছিল চকের বোর্ড, সেই চকের বোর্ড থেকে আমরা আসছি মার্কার বোর্ডে, হোয়াইট বোর্ডে আসি। তার মানে এটা কি টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে। তার মানে আমরা বলতে পারি হোয়াইট বোর্ড চকের বোর্ডকে সুপারসিড করেছে। এরপরে দেখো এই হোয়াইট বোর্ডকে রিপ্লেস করে আসলো কি আমাদের স্মার্ট বোর্ড। তাহলে কি বলতে পারি, স্মার্ট বোর্ড সুপারসিড করেছে কাকে, হোয়াইট বোর্ডকে। এই কনটেক্সটে সুপারসিড ইউজ হয়। আচ্ছা, টাউট মানে কি একটা জিনিসকে প্রমোট করা বা সে দালালি করা। ওয়েন মানে কি হচ্ছে আমাদের, ওয়েন মানে হচ্ছে হলো ক্রমশ হ্রাস পাওয়া। এটা সম্ভবত সাধারণত সম্মানের ক্ষেত্রে ইউজ হয়। কারো ধরো সম্মান কমে যাচ্ছে, সম্মান হানি হচ্ছে, বা আধিপত্য কমে যাচ্ছে, এরকম সামথিং ক্ষেত্রে আমাদের ওয়েন শব্দটা ইউজ হয়। সো এই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার থার্ড, সরি 10। তোমাদের কারো কি কোনো সাজেশন আছে, একটু বলো। ক্লাস রিলেটেড কারো কি কোনো সাজেশন আছে? না ভাই, এক্সাম নিয়ে একটু কথা বলতাম যদি। আচ্ছা, ব্লাস্টার ব্লাস্টারটার বাংলা কি হবে? ক্রমশ হ্রাস পাওয়া বা শুধু হ্রাস পাওয়া লিখলেও হয়। এটা আমরা এটাই পড়ছিলাম, ইডেন ফেস পড়ছিলাম, অন দা ওয়েন, হ্রাসের পথে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা নিয়ে কি বলতেছিলেন যেন ভাই, বলেন। ভাই বলছিলাম যে যে পরীক্ষাটা অনলাইন যেহেতু, তো পরীক্ষা আর কি বেশি সময় দেওয়া যাচ্ছে। মানে এত সময় দিলে প্রবলেম। পরীক্ষায় এই পরিমাণ সময় দেওয়া উচিত যেন আহ, আমরা পরীক্ষার
টাকে পুরোপুরি যেন পরীক্ষা দিতে গিয়ে অন্য দিক যেন একবার তাকাতে গেলেও আচ্ছা আমাদের আচ্ছা, একটা আপনি যেটা কেটে যায়। আপনি যেটা বলেছেন আমি সেটা বুঝেছি। আমি তো ফাইনাল ইয়ারে পড়ি, অনেক কিছুই বুঝি। যাই হোক, আমরা দেখি কমিটি বসবো, আর হয়তো বা আপনাদের ওই পরীক্ষার রেজাল্টটা দুই এক দিনের ভিতরে পেয়ে যাবেন। আমরা একটু হোল্ড করে রাখছি, হয়তো বা আজকে বা কালকের ভিতরে পেয়ে যাবেন, হ্যাঁ। বাকিটা কমিটি এই ব্যাপারে ডিসিশন নেবে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনার সাজেশন দেওয়ার জন্য। আর কি কেউ কিছু বলবেন? আচ্ছা, সো কারো যদি কোনো সাজেশন না থাকে, আমি আমার ক্লাস এখানেই শেষ করে দিতে যাচ্ছি। সো কারো কি আর কি কোনো সাজেশন বা ফিডব্যাক আছে? নেই। তো তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের ক্লাসের এন্ড অফ। সো আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, হ্যাঁ। আল্লাহ হাফেজ।